তাই তো? হ্যাঁ, পরে জামাত ইসলাম আসছে। ও, তাহলে পরে আসলে উনি জামাত হয় না। তুষার ভাই, এখন আপনি বিএনপির পক্ষে কথা বলতেছেন, আওয়ামী লীগের সাথে আপনি আওয়ামী লীগ কথা বলছেন। না না, হ্যাঁ, তাহলে আপনি আওয়ামী লীগ পেশাদার উপস্থাপক। কি সুন্দর, লোকজন যখন সাক্ষাৎকার দিতে আসবে আমার মতো উপস্থাপকের কাছে আসবে, তিনি তো সরকারের যাবে না, নিয়েছেন, যখন ওকালতি করতে যাবে ওর কাছে যাবে, তাকে আওয়ামী লীগ বলা যাবে, আমার কাছে আসবে। কিন্তু দুটো জিনিস নিয়ে বাড়াবাড়ি কচরাকচরিটা আবার প্রচন্ড রকম অপছন্দ করে। যখন তর্কে পারতে থাকে না তখন এগুলা জিজ্ঞেস করে, আপনি অমুক জায়গায় বাথরুমে গেছিলেন কেন, আপনার কি ডায়াবেটিস আছে? না না ভাই, আপনি কি এর মধ্যে দিলেন? আমি উত্তর দেই, আপনি মাঝখানে ঢুকেন না। আমি বাংলাদেশ টেলিভিশনে যাই যখন ওর জন্ম হয়নি, তাও ভাগ্যভালো হাঁটুর বয়স বললেন না। অজিত ভাই আসতে চাই, যেটি আতাউর রহমান ভাই বলছিলেন যে মানুষ বিকল্প শক্তির খোঁজা বা বিকল্প শক্তির নিশ্চয়তা, এবং সেক্ষেত্রে বিকল্প শক্তি বলতে কি বোঝায় প্রশ্ন ছিল যে অতীতে যারা ক্ষমতা ছিল এর বাইরে। এ ব্যাপারে তুষার ভাই অত্যন্ত ভালো একটা উত্তর দিয়েছে, আমার উত্তর দেওয়ার কোনো অবকাশ নেই। তারপরেও প্রশ্ন যেহেতু করেছেন, বিকল্প শক্তি বলতে ওনারা কি বুঝেন সেটা আমরা মনে করি না। ওনারা তারা বোঝায় যে অতীতে যারা ক্ষমতা ছিল না সেই শক্তি বিকল্প শক্তি। আমি সেটাকে রেখেই বলছি, মাথা রেখে বলছি, ওনারা বুঝাতে চাচ্ছেন যে যারা ক্ষমতায় ছিল না তাদেরকে বিকল্প শক্তি হিসেবে ওনারা মনে করছেন। তার আগে তো যাচাই করতে হবে জনগণ মনে করছে কিনা। এখন ওনারা জনগণের রায়টা নিজের কাঁধে নিয়ে নিজের মুখ দিয়ে বুঝাতে চায় যে তারাই বিকল্প শক্তি, সরকার জনগণ এখন নতুন কাউকে চায়। এখন একটা সেকেন্ড একটা জিনিস যোগ করি, জামায়াত ইসলাম বাংলাদেশের ইতিহাসে বিএনপি জোটের বাইরেও আরেকবার ক্ষমতায় ছিল। ৭১ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারে জামাতের ৩ জন মন্ত্রী ছিল। ৩ জন না ভাই, একজন। আপনাকে এই যে কাগজ আছে আমার কাছে, আওয়ামী লীগের ছিল ৩ জন, মুসলিম লীগের ৫ জন, জামাতের ১ জন ছিল। ডন মিসকোট ইট। জামাতে ইসলামের যে সেটা ছিল মালিক সাহেব, ডাক্তার মালিক সাহেব, আপনি যদি মনে করে থাকেন ১৪ জন ছিল, ১৪ জনের মধ্যে একটা জামাত। এই যে মিসকোটেশন, জামাতের ৩ জন, আওয়ামী লীগের ৪ জন, সে কথা বলেন না কেন? আওয়ামী লীগের ৪ জন তো ছিল ওই মিনিস্ট্রিতে, মুসলিম লীগের ছিল ৫ জন, জামাতের ছিল ১ জন, আর পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ছিল ৩ জন। আওয়ামী লীগের যারা ছিল তারা ওই সময় তারা ওই সময় অ্যাক্টিং ছিলেন না। আমি এখন একটু নাম বলে দিই, আপনি ভাই আমি একটু বলে দিই। ওবায়দুল্লাহ মজুমদার জাতীয় পরিষদ সদস্য, ৭০ সালে নির্বাচিত। আপনি কেমন করে বললেন সে আওয়ামী লীগের না? আপনি শামসুল হক, ৭০ সালের আওয়ামী লীগের এমপি, ভুল করছেন। ৭০ সালের নির্বাচনে যে আওয়ামী লীগাররা আছে তারা ওখান থেকে চলে গেছেন, তারা এই যাবতীয় যুদ্ধের পার্ট হয়েছেন। যারা ওখানে গিয়ে সরকারে থেকেছেন তাদেরকে আপনি আওয়ামী লীগ বলতে পারেন না, বলতে পারেন না। ওটা বলতে পশ্চিম পাকিস্তান যায়নি তো, না না, আমি সেটা বলি পূর্ব পাকিস্তান। ওনারা কোথায়? ওনারা ওই মন্ত্রী, ওই না না, আমার কথা ওইটা না ভাই, আপনারা বলতেছেন এবার জামাত ইসলামকে টার্গেট দেখেন না কেন? লোক কি দেয়? ৯৬ সালে ৩টা দিছে, এবার আল্লাহ কি খবর করে? আমি আপনার কাছে প্রশ্নটা করুন, আপনি শুধু প্রশ্নটা করুন। নির্বাচিত যে আওয়ামী লীগের এমপি পূর্ব পাকিস্তানে পাকিস্তান সরকারের নেতৃত্বাধীন সরকারের ছিল, ওকে আপনি আওয়ামী লীগ বলবেন না। ও আওয়ামী লীগে কি এরপর আবার এসেছিল? আসে নাই তো। সুতরাং ও ৭০ নির্বাচিত হয়েছে বলে ওকে আওয়ামী লীগ বলা যায় না। তাই ৭০ নির্বাচন লোক দিয়ে আপনি কনস্টিটিউশন করলেন কেমন করে? সেটা অপোজিট করলেন কেমন করে? অবৈধ কনস্টিটিউশন বলেন, কোন অবৈধ কনস্টিটিউশন, ওটা আমার ডিবেট আছে। আমি ওইখানে ডিবেট, মানে একটা মানবো আর একটা মানবো না, এটা কি জামাতের বেলা একটা মানবো আর একটা মানবো না? এটা তো না ভাই। জামাতের এমপি ৭০ নির্বাচিত হয় নাই, তাকে নেওয়া হয়েছে পরে। আরে ভাই, আপনি তো সরকারের কথা বলা হয়েছে। আমি বললাম যে আমরা জামাত ইসলাম এমপি না হয়ে তাকে একজনকে নিছেন, আর আওয়ামী লীগের ৩ এমপি কে নিছেন। না, আমি তো বলছি পার্থক্যটা দেখেন। ওই ৩ জন আওয়ামী লীগ না, ওই ৩ জন গাদ্দার ছিল। ওই ৩ জন গাদ্দার। জি, অদ্ভুত ভাই, জি, শারীরিক কর্মী ভাই এবং ডাক্তার জাহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ। শুনবো জি, অদ্ভুত ভাই, আপনি যে আলোচনা ছিলেন, ওনারা কিভাবে মনে করে যে বিকল্প শক্তি বা বিকল্প সরকার হিসেবে ওনাদেরকেই মনে করছে, এবং জনগণ এই মুহূর্তে একদম প্রিপেয়ার রেডি ওনাদেরকে নেওয়ার জন্য। এটার জন্য তো একটা ভোট দরকার, ম্যান্ডেট দরকার। সেই ইলেকশনের প্রশ্নে আবার ওনারা ইলেকশন চান না। ইলেকশন চায় না কি? না, চায় না, ইলেকশনের জন্যই তো আমরা আন্দোলন করতেছি। জি, মানে জি, তুষার ভাই। এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন আব্বাস আলী খান। উনি জামাত ইসলাম ছিলেন না তো, তাই না? উনি জামাত ইসলামে একমাত্র আব্বাস আলী খান ছিলেন। হ্যাঁ, তারপরে ছিলেন রেভিনিউ ডিপার্টমেন্টে একেএম ইউসুফ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলামে যোগ দিয়েছেন। আব্বাস আলী খান সাহেব, আব্বাস আলী খান তো বললেনই একবার। হ্যাঁ হ্যাঁ। আর একেএম ইউসুফ ছিল পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলামে আসছেন। আপনি ওখান থেকে পরে জামাত ইসলামে আসছেন। আর আমি যেটা দেখাচ্ছি, আপনি জামাত ইসলামে আসছিলেন উনি, তাই তো? হ্যাঁ,
পরে জামাত ইসলাম আসছে। ও তাহলে পরে আসলে উনি জামাত হয় না? না না, ওই সময় কে ছিল? আপনি ওই সময় লোককে ঢুকাই দিবেন। আমি এখন যদি বলি তুষার ভাই এখন আপনি বিএনপির পক্ষে কথা বলতেছেন, আওয়ামী লীগের সাথে আপনি আওয়ামী লীগ ছিলেন। না না, আওয়ামী লীগ ছিলেন, তাহলে কি জিনিসটা কি রকম হবে? না, আওয়ামী লীগের সময় আমি আওয়ামী লীগ ছিলাম না, এখন আমি বিএনপি না। শুনেন, আপনি জয়ের ইয়া নিছেন। হ্যাঁ আমি নিছি, আমি আবার বলেন না কথা, এবার কথা বলেন না, সব বলেন না। আমি ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েছি। তাহলে আপনি কি আওয়ামী লীগ? হ্যাঁ, তাহলে আপনি আওয়ামী লীগ, আপনি জয়েরটা নিছেন, ফখরুল ইসলাম আলমগীরটা নিছেন, আমি একজন পেশাদার উপস্থাপক। কি সুন্দর লোকজন যখন সাক্ষাৎকার দিতে আসবে আমার মতো উপস্থাপকের কাছে আসবে, তিনি তো ওর কাছে যাবে না তো। নিয়েছেন, যখন ওকালতি করতে যাবে ওর কাছে যাবে, তাকে আওয়ামী লীগ বলা যাবে? আমার কাছে আসবে। তাহলে কি আওয়ামী লীগ বলা যাবে? আর যে লোকটা পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি করতো, ধরে নেন মুসলিম লীগ যারা করতো, পরে বিএনপি আসছে, তাদেরকে আপনি বিএনপিতে আসার আগে কি বলবেন? মুসলিম লীগ। আর বিএনপি আসার পর তো বিএনপি বলবেন না মুসলিম লীগ বলবেন? আমি সে কথাটাই বলছি, উনি যখন জয়েন নিছেন তখন তো তাকে আওয়ামী লীগ বলবো না। শাহরিয়ার ভাই আপনার প্রশ্ন নিশ্চয়ই তুষার ভাই বুঝতে পেরেছেন। তুষার ভাই শুনতে চাই যে তুষার ভাই কেন ইন্টারভিউ নিয়েছেন সেটার প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি কেন ইন্টারভিউ নিয়েছি এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। তিনি জানতে এগুলো চাইছেন। হচ্ছে না না, উনি এটা প্রথম জিনিস বোঝার চেষ্টা করেন। যখন তর্কে পাত্তা থাকে না তখন এগুলা জিজ্ঞেস করে। আপনি অমুক জায়গায় বাথরুমে গেছিলেন কেন? আপনার কি ডায়াবেটিস আছে? উত্তরটাই এটা হবে আর কি। না না ভাই, আপনি কি এর মধ্যে দিলেন? আমি উত্তর দেই, আমি উত্তর দেই, আপনি মাঝখানে ঢুকেন না। আমি বাংলাদেশ টেলিভিশনে যাই যখন ওর জন্ম হয়নি, এবং আমি টেলিভিশনে শুধু উপস্থাপনা করি না, আমি বিতর্ক করেছি। বাংলাদেশে যদি ৫-১০টা উপস্থাপকের নাম বলা হয়, কেউ পক্ষপাত না করলে আমার নাম বলতে হবে। তাও ভাগ্য ভালো হাঁটুর বয়স বললেন না। না বলতো, হ্যাঁ এটা বলেননি, ভাগ্য ভালো, ভাগ্য ভালো, আপনি আমার বয়স জানেন না। হবে না, ওই কথা বলেন না, বাংলা ব্যাকরণ পড়তে হবে। ও এসব আন্ডারমাইন করেন না। আপনি হয় এটা বন্ধ করবেন। শাহরিয়ার ভাই তুষার ভাই শেষ করুক, এরপর আপনার করব। জি জি। হাঁটুর বয়স একটা বাগধারা। হরলাল রায় পড়লে তো ভালো হতো, জ্যাকব পড়ে বাংলা ব্যাকরণ সারাদিন। সারাদিন জ্যাকব থাকলে আপনি লিখে রাখছে যে আমরা পরে সারাদিন জ্যাকব পড়ে, তো ভারতীয় বইপত্র পড়াশোনা করে, হরলাল রায় পড়ে নাই। হাঁটুর বয়স একটা বাগধারা, ঠিক আছে? এবং এই বাগধারা আমরা ছোটবেলায় পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে আসছি, অটো পাস না তো। এবার আসেন, আমি একজন বাংলাদেশের উপস্থাপক, আমার কাছে সাক্ষাৎকার দেয় নাই এরকম খুব কম লোকজন আছে। আমি কারো সামনে অনুষ্ঠান করি নাই এরকম খুব কম লোকজন আছে। কারো সাক্ষাৎকার নিলে সে তার দলে চলে যায় না, ইন্টারভিউ করে ল্যারি কিং, এজন্য সে রিপাবলিকান হয়ে যায় কিংবা অন্য কোনো পার্টিতে চলে যায়। ক্রিস্টিনা আমানপুর ইন্টারভিউ করে, তারা কেউ বলে উনি রিপাবলিকান না ডেমোক্র্যাট? একমাত্র বাংলাদেশে এক চোখ কানা এবং দল কানা লোকজন এইভাবে কথাবার্তা বলে। একটা উপস্থাপক, সে প্রফেশনাল উপস্থাপক, সে পয়সা নিয়ে উপস্থাপনা করে এবং এটা তার পেশা। এবং বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট পেইড উপস্থাপক যারা, তাদের মধ্যে আমি একজন। এখন আমার জবাব দিতে হবে আমি কবে কার সাক্ষাৎকার নিছি, আমি কবে কার সাক্ষাৎকার নেই নাই। 2018 ইলেকশনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুধু আমাকে সাক্ষাৎকার দিচ্ছেন, আর কাউকে দেন নাই, কোন সাংবাদিককেও ঢুকতে দেন নাই। এজন্য আমি বিএনপি হয়ে গেছি। একমাত্র আমি দুইটা বড় দলের জেনারেল সেক্রেটারিকে সাক্ষাৎকার নিয়েছি, এই জন্য আমি আওয়ামী লীগের বিএনপি হয়ে গেছি। এটা আমার কাজ। আজকে যদি কেউ আওয়ামী লীগের মালিকানা আছে, এরকম কোন টিভি চ্যানেলে চাকরি করে, তাহলে সে আওয়ামী লীগের হয়ে যাবে? এসআলবের ফ্যাক্টরিতে যারা চাকরি করেছে তারা সবাই চোর। এই ট্যাগিং এর রাজনীতি, লোকজনের পিছনে একটা, ওই যে ছোটবেলা আমরা দেখতাম যে একটা ছাত্রছাত্রী হেঁটে দেয়, পিছিয়ে একটা কাগজ লাগায় দেয়। এই ট্যাগিং এর রাজনীতি হচ্ছে সবচেয়ে দুর্বল লোকেরা করে। রাজনীতি হবে আদর্শের, তর্কের, নৈতিকতা। রাজনীতি হবে যুক্তির। সেই সব রাজনীতি বাদ দিয়া যখন কথাবার্তায় দুর্বলতা দেখা দেয়, তখন বলতে থাকে আপনি তো অমুক, আপনি তো তমুক, আপনি তো জাহিদ গতদিন মান্নার দলে ছিলেন, আপনি তো বিএনপি হয়ে যাচ্ছেন। কি কারণে আমি বিএনপি হইতে যাবো, আর কি কারণে আমি আওয়ামী লীগ হইতে যাব? আমি একমাত্র উপস্থাপক যাকে আওয়ামী লীগও ব্যান করেছিল, বিএনপিও ব্যান করেছিল। এবং দুইটা দলই আমাকে টেলিভিশনে ঢুকতে দিত না কিছুদিনের জন্য। কি কারণে? এই কারণে যে এক দল সবসময় তার বিপক্ষে গেলে মনে করে সে আরেক দল, এবং এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে। এইভাবে সব জায়গাতে মেধাকে ঠেলে দিয়া বলা হয়েছে তুমি আমার দল হইলে তুমি মেধাবী, আর তুমি আমার দল না হইলে তুমি অন্য কিছু। সামনে কি সেই ট্যাগিং বাড়বে না কমবে? সামনে সেই ট্যাগিং বাড়বে। কারা বাড়াবে? তারা যদি ক্ষমতায় যায়, যারা ট্যাগিং এর রাজনীতি করে, আর যারা করে না তারা ক্ষমতায় গেলে এটা বাড়বে না। আরেকটা লাইন যোগ করি, যে উকিল চোরের পক্ষে না সে উকিল চোর।
ভাই আমাদের কি উত্তর দিতে জি, জি, এক আপনি মিনিট ফিরবো, আমি অদ্ভুত ভাই, দিয়ে দিন অদ্ভুত ভাই শেষ করার পর ফিরবো, অদ্ভুত ভাই। জি, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ আমি কলা সে খাইনি। সবচেয়ে দামি লয়ারকে ইয়ে করে নিযুক্ত করে, কারণ সে পয়সা দিতে পারে। জি, সেই কারণে কি লয়ার আপনার কাছে ফিরবো, আগে অদ্ভুত ভাইয়ের কথা শুনি। জি, তুষার ভাই অসংখ্য ধন্যবাদ। জি, না, আমি তো ওই বিষয়ে বলেছি জি, যে একই কথা, বিকল্প শক্তি ওনারা নিজেদেরকে ভাবছে কেন, ভাবার কোনো উপায় নাই, মানে উদাহরণ নাই। 86 সালে তারা 3টা আসন পেয়েছে জামাত ইসলাম, আর ওনাদের সংগঠন তো কোনো আসনই সম্ভবত, আমি যদি ভুল না করি, পায় নাই। এই বরিশালের সর্বশেষ ওনাদের পীর সাহেব দাঁড়ালো মেয়র নির্বাচনে, সেখানে আওয়ামী লীগ গায়ে হাত দিল, অপমান করলো, অপদস্থ করলো, ওনাকে মেরে মাঠ থেকে উঠাই দিল। যদিও ওনারা বলেছিলেন যে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে ইসলাম থাকতো না। কে বলছে এটা? আপনাদের কিছু লোকজন হয়তো না না, কে বলছে? আপনি এইভাবে একটা কথার মধ্যে কথা করলেন, বললে তো এই সমস্যা। তাহলে এটা আপনারা যখন কথা না, বলেন, না, না, ভুল বলেন, আপনি সিদ্ধ বলেন, আমাদের আমরা কথা, কিন্তু ঢুকি যেহেতু না। আমাদের কথা বললেন, তা আমাদের কে বলছে এরকম একটা কথা? আপনি আমার বক্তব্য শেষে উত্তর দেন না। আতর ভাই শেষ হোক, প্রশ্ন করেন। জি, না, এটা তো এরপরে কথাটা এটা তো বলেন, আপনার মারাত্মক বক্তব্যের কথা। সময়, আপনার বক্তব্যের আমরা যে সময় জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে পুরাটা ইয়াতে আন্দোলন করলাম, ইসলাম ধ্বংসের জন্য তাকে দায়ী করলাম, ইসলাম আরে থাকবে না। ভাই, আপনারা তো আতর এটা ভাই বলেছেন, ফিরবো। জি, অদ্ভুত ভাই। আপনারা তো এটাও বলেছেন যে পৃথিবীর কোন দেশে যদি কমিউনিস্ট সরকার গঠন করে, সেই দেশে বহু বছর পর হলে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা আছে। কোন দেশে যদি ইহুদি সরকার গঠন করে, সেখানেও ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, আপনারাই বলেছেন। এবং যে দেশে জামাত ইসলাম সরকার গঠন করবে, সেই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার, ইসলাম উদিত হওয়ার সম্ভাবনা নাই, এরকম কথা আপনারা বলেছেন। অজিত ভাই অসংখ্য ধন্যবাদ। বেশ, আসুজ্জামান ফুয়াদ ভাই, এই বিকল্প শক্তি নিয়েই তো তর্ক চলছে এবং সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদিনের আলোচনায় নিশ্চয়ই আপনিও কথা বলছেন যে বিকল্প শক্তির একটা অন্বেষণ চলছে। এই কারণে কি নির্বাচন নিয়ে সংশয়? বিকল্প রাজনীতি নিয়ে একটা তর্ক তো আসলে 111 থেকে চলে আসছে। জি। -2 ফর্মুলা, তৃতীয় ধারার রাজনীতি, সংস্কারপন্থীদের রাজনীতি, বিকল্প ধারা, এবং এই জন্য বি চৌধুরী সাহেব বিএনপি থেকে বের হয়ে বিকল্প নামই দিয়ে দিলেন আর কি। প্রশ্ন হচ্ছে বিকল্প ধারাটা আসলে কি, সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ ডিফাইন করতে পারে নাই। এটা হলো একটা চ্যালেঞ্জের জায়গা। ডক্টর কামাল হোসেন তো আওয়ামী লীগের সভাপতি ছিলেন, সেই মানুষটাও কিন্তু বের হয়ে আসছেন কি কারণে? সে মনে করছেন যে একটা বেটার আওয়ামী লীগ করতে হবে, যেটা বিকল্প হইতে পারে সবার জন্য। তো দিন শেষে বিকল্প করতে গিয়ে সে একটা ভঙ্গুর আওয়ামী লীগ করেছেন আর কি, যেটা আসলে আওয়ামী লীগ হয় নাই। বি চৌধুরী সাহেব ইকুয়ালি বিএনপি থেকে বের হয়ে গিয়ে বোধ করেছেন যে হয়তো একটা বেটার বিএনপি করতে পারবেন। অলি আহমেদ সাহেব বিএনপি থেকে বের হয়ে গেছেন, তিনি মনে করেছেন আমি জিয়ার রাজনীতি করেছি, জিয়ার সাথে রাজনীতি করেছি, আমি হয়তো একটা বেটার বিএনপি করতে পারবো। এই পলিটিক্স গুলো ফেল করছে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে বিকল্প রাজনীতিটা কি, এইটা ডিফাইন করা একটা বড় চ্যালেঞ্জের জায়গা। এবং আজকে অনেক রাজনৈতিক দল, আমরাও বলি তৃতীয় ধারা বিকল্প রাজনীতির কথা, আমরা দল আকারে এক্সিস্ট করতে আসার আগে একটা প্ল্যাটফর্ম করেছিলাম জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে 2019 সালে, এবং 1 বছর আমরা এটা সময় নিয়েছি। এবং আমরা সারা বাংলাদেশে আপনার ইনডোর আউটডোর, দেশে বিদেশে মিলায়ে 1100 থেকে 1200-র মতো মিটিং করেছি। জি, শুধুমাত্র বোঝার জন্য যে আসলে জনগণের আকাঙ্ক্ষাটা কি। আমরা যখন বলি যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত চাই না, তাদের উপরে জনগণ ক্ষিপ্ত, যদি তাদেরকে ভোট দিয়ে আবার বানাচ্ছে, তাহলে নতুন জায়গাটা, স্পেসটা কোথায়, সেই জায়গাটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করেছি। এবং আমরা তখন কিছু অনুসিদ্ধান্তেও আসছি যে এই আমাদের এই মিটিংগুলোর সামাপটা কি। তো সেখানে আমরা দেখেছি যে দেশের মানুষ মুক্তিযুদ্ধ এবং ধর্ম দুটোকেই খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মান করে, কিন্তু দুটো জিনিস নিয়ে বাড়াবাড়ি কচরাকচরিটা আবার প্রচন্ড রকম অপছন্দ করে। দেশের মানুষ দেখলাম যে আমাদের অতীত রাজনৈতিক ব্যক্তি যারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তাদেরকে তারা সম্মান করতে চায়, কিন্তু তাদেরকে বিক্রি করে প্রত্যেক দিন আমাকে পূজার মতো করে বানাবেন, তাদের নামে আপনি মন্দির বানাবেন, ওই মন্দিরে আমাকে অর্ঘ্য দিতে বাধ্য করবেন, তার কবরগুলোকে মাজার বানায় সেখানে আমাকে পূজা দিতে বাধ্য করবেন, এটা আবার পছন্দ করে না। দেশের মানুষ দেখলাম যে আপনারা তার প্রতিদিনকার সমস্যা সমাধান নিয়ে কথা বলতে চায়। জি, সে চায় যে আমাদের দৈনন্দিন সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো বিতর্ক করবে। এবং তখন আমরা প্রায় 21টার মতো ইস্যু আইডেন্টিফাই করলাম, যেগুলোকে জনগণ, মানুষ বলেছে যে এই বিষয়গুলো তাদের জীবনকে খুব বেশি আহত করছে, এগুলো তারা দেখতে চায় রাজনৈতিক দলগুলো অ্যাড্রেস করুক। এই যে ইস্যু বেস পলিটিক্স, যেটাকে আমরা সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি বলছি,
আমার মনে হয় যে সবারই আমাদের একটা দায়িত্ব আছে এই বিকল্প ধারাটা বোঝার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা জি, করেছি। বেশ আসাদুজ্জামান ফুয়াদ, অসংখ্য ধন্যবাদ।